সঙ্গে আলোচনা করেই ঠিক হবে ভোটের দিনক্ষণ। 2 মাস আগে দেয়া হবে তফসিল, জানালেন সিইসি। নির্বাচন যখনই হোক, ইসিকে সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগের যথার্থতা প্রমাণিত বললেন গভর্নর। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে ফের তলব দুদকের। আবু সাইদ হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় বাড়ল 1 মাস। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অন্য 2 মামলা তদন্তে 2 মাস সময় দিলেন ট্রাইব্যুনাল। 3 দাবিতে রাজপথে এনটিআরসি-এ নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। সচিবালয় অভিমুখে যাত্রায় পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি বাড়ছে ইরান ইসরায়েলের। তেল আবিবে ভবন ধসে নিখোঁজ 35, নিহত বেড়ে 14। নেতানিয়াহু বাহিনীর হামলায় জ্বলছে ইরানও, প্রাণহানি ছাড়ালো 100। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে ভোটের দিনক্ষণ। তার 2 মাস আগে দেয়া হবে তফসিল। কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কোনো দলের হুকুমে ইসি কাজ করবে না বলেও সাফ জানান তিনি। তফসিলের আগে যাদের বয়স 18 হবে তাদেরও ভোটে অন্তর্ভুক্ত করতে চায় ইসি। 26 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। গত বছর 16 ডিসেম্বর প্রধান উপদেষ্টার ভাষণে আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বললেও বিএনপি সহ বিভিন্ন দলের দ্বিমত থাকায় সেখান থেকে সরে আসে সরকার। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। সবশেষ এপ্রিলে ভোট আয়োজনের ঘোষণা দেয়া হলেও তাতেও আপত্তি জানায় বিএনপি। এর কিছুদিন পরই গত 13 জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একান্ত বৈঠকে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচনের ইঙ্গিত মেলে। তবে ভোটের দিনক্ষণ নিয়ে সরকারের এমন বার্তা নির্বাচন কমিশনের কাছে এখনো পৌঁছায়নি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি বলেন, নির্বাচন যেদিনই হোক সব প্রস্তুতি ইসির রয়েছে। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাগ বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ যখন যায় সেটা করবো। এখন আমাদের চিন্তা ভাবনা, ধ্যান ধারণা, শয়নে স্বপনে নিজেদের প্রস্তুতি। সিইসি বলেন, ভোটে তরুণদের অন্তর্ভুক্ত করতে চায় কমিশন। 2026 সালের 2 জানুয়ারি যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হলে আইনে পরিবর্তন করতে হবে বলেও জানান তিনি। যে তারিখে শিডিউল ঘোষণা করব, শিডিউলটা ঘোষণা করা হয় নর্মালি ভোটের 2 মাস আগে। যখন আমরা শিডিউল ঘোষণা করব তখন আমার কাছে ভোটার তালিকাটা রেডি থাকতে হবে, বুঝছেন না? তো আমরা দরকার হলে ভোটার রেজিস্ট্রেশন আইনে কিছুটা পরিবর্তনের কথা চিন্তা করছি, টু ইনক্লুড দি ইয়াঙ্গার জেনারেশন। কারো হুকুমে ইসি কাজ করবে না জানিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট অনুষ্ঠানে যথাযথভাবে দায়িত্ব পালনে ইসি কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না, কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, কারো পক্ষে নয়, যে কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না। একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অন্তর্বর্তী সরকারের বর্তমান কমিশনের উপর আস্থা আছে বলেও জানান সিইসি। আমাদের উপরে ওনার আস্থা আছে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যখনই হোক, কমিশনকে সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। রোববার সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিবেশ উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। রোববার সকালেই অফিসে আসেন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা। নিজেদের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। এবার ঈদে অস্বস্তিকর কোনো খবর পাওয়া যায়নি বলে জানান দুই উপদেষ্টা। সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে, গরু ভালোই কোরবানি দিয়েছে,
যদিও বড় গরু এবার বিক্রি হয়নি। নারী নির্যাতনের বিষয়টা এই দেশে একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিনই ছিল না। সেই জায়গাটা তোমরা যদি মনে করো যে এই ৮-১০ মাসে হয়ে যাবে, হবে না। পরে পরিবেশ উপদেষ্টা জানান, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তিনি বলেন, যে কোনো সমস্যার সমাধান হয় সংলাপের মধ্য দিয়েই। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয় সচিবালয়ে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন পৌষিন নিয়েও। জানান, বাংলাদেশের নাগরিক হলে প্রক্রিয়া মেনে তাদের দেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে ভারতকে। তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আগামী 17 জুন থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসবে ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এদিন প্রথম পর্যায়ের আলোচনা শেষ করা হবে, যার মধ্যে থাকছে স্থায়ী কমিটির সভাপতি মনোনয়ন, নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়া। এছাড়াও 17 থেকে 19 জুন 3 দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে ঐকমত্য কমিশন। আগামী সংসদ নির্বাচনে 100 আসনে নারীর সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছে নাগরিক কোয়ালিশন। ধাপে ধাপে নারী প্রার্থীর সংখ্যা 50% উন্নীত করতে দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি। রোববার বিকেলে রাজধানীতে এক সেমিনারে উঠে আসে সব কথা। তবে সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর জুৎসই পদ্ধতি কী হবে তা নিয়ে বিতর্কে জড়ান নির্বাচন ব্যবস্থা ও নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান। রাজনীতিতে নারীর ক্ষমতায়ন আর সংসদে প্রতিনিধিত্বের জুৎসই পদ্ধতি নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। পরিসংখ্যান বলছে, জাতীয় নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা এ যাবৎ কখনোই 5% পেরোয়নি। আবার সংরক্ষিত 50 আসনে নারীরাও মনোনীত হচ্ছেন পরোক্ষ ভোটে। রোববার রাজধানীর ডেইলি স্টার ভবনে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্ব নির্বাচন, প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সভায় রাজনীতিবিদ, অধিকার কর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি, নির্বাচন বিশেষজ্ঞ সহ অংশীজনদের কথাই উঠে আসে জনগণের প্রতি দায়বদ্ধতা নিশ্চিতে সরাসরি ও সার্বজনীন ভোটে নির্বাচিত করতে হবে নারীদের। জাতীয় নির্বাচনে নারী প্রার্থী বাড়াতে রাজনৈতিক দলগুলোকে আইনি বাধ্যবাধকতায় আনার পরামর্শ দেন কেউ কেউ। নারীদের আপনি যতজনকেই দেন না কেন, তাদের অবশ্যই প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে এবং সেখানে যখন ভোটটা হবে, এটা নারী পুরুষ নির্বিশেষে ভোট দিবে। পরোক্ষ ভোট তো কোনো ভোট না, এটা আমরা সবাই জানি। আমাদের এখানে কোনো নির্বাচনী এলাকা নাই, আমাদের কোনো জনগণ নাই, প্রতিনিধিত্ব করার কারোর কাছে জবাবদিহিতা নাই। তবে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জুৎসই পদ্ধতি কি হবে তা নিয়ে বিতর্কে জড়ান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও নারী কমিশনের প্রধান। দ্বৈত প্রতিনিধিত্ব হলে যে সমস্যা হলো, ওই যে আমাদের গ্রাম বাংলা যে কথা আছে, এক ঘরে দুই পীর হইতে পারে না। তো এখন দুইজন হলে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। ঘূর্ণায়মান পদ্ধতি যেটা প্রস্তাব করা হচ্ছে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে, এটা একটা রিডিকুলাস প্রপোজাল। কোন মানুষটা চাইবে তার রাজনৈতিক ক্যারিয়ারকে 2 টার্মের জন্য বাদ দিয়ে দিতে? পুরুষও চাইবে না, নারীও চাইবে না। আলোচনায় বিএনপি নেত্রী শামা ওবায়েদ বলেন, দ্বৈত প্রতিনিধিত্ব সংসদীয় আসনে জটিলতা বাড়াতে পারে। এটা অ্যাকচুয়ালি প্রবলেমেটিক। ইট ইজ নট পসিবল, ইট ইজ নট প্র্যাকটিক্যাল। এটা যে কোনো একটা নির্বাচনী এলাকায় গন্ডগোল আরো বাড়াবে। সেমিনারে আগামী নির্বাচনে 100 আসনে নারীর সরাসরি নির্বাচনের দাবি সহ 4 দফা প্রস্তাব তুলে ধরে নাগরিক কোয়ালিশন। সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ঘনিষ্ঠ জনদের 26 কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এতেই প্রমাণিত হয় পাচারের অভিযোগে যথার্থতা রয়েছে। তবে পাচারের অর্থ উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে একথা জানান গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। এ সময় নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে গভর্নর বলেন, টাকা পাচার করেছে এমন প্রমাণ কেউ দিতে পারবে না। 2009 থেকে 2023 সাল গেল প্রায় 1.5 দশকে দেশ থেকে পাচার হয়েছে 23,400 কোটি টাকা। গেল ডিসেম্বরে শ্বেতপত্রে উঠে আসে এমন তথ্য।
এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের ২৬ কোটি পাউন্ডের সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে সায়ান এফ রহমান ও শাহরিয়ার রহমানের ৯ কোটি পাউন্ড এবং সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১৭ কোটি পাউন্ডের সম্পদ। গেল মঙ্গলবার থেকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্য সফর শেষে রোববার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে ব্যাংকের গভর্নর বলেন, যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারে মামলা হবে। এটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণিত হয়। একটা হচ্ছে যে এই সম্পদগুলো আর ট্রান্সফার হবে না এবং ভবিষ্যতে হয়তো আমরা আরও কিছু সম্পদ এখানে অ্যাটাচ করতে পারবো। এটা প্রমাণ করে যে আমাদের যে ক্লেমটা, দাবিটা আছে কিছু ব্যক্তি বা পরিবারের উপর যে তারা অর্থ আত্মসাৎ করে, সেটার একটা যথার্থতা আছে। তবে পাচার করা টাকা উদ্ধারে আদালতের বাইরে কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত সরকার নেবে বলে জানান গভর্নর। এটা একটা বিচারিক প্রক্রিয়া হবে, পৃথিবীর সব দেশেই যেটা হয়, এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটাকে সলভ করতে হবে। এবং বিচারিক প্রক্রিয়ার মধ্যে দুটো জিনিস হয়, একটা ডিপেন্ডস করে সরকারের উপর। সরকার এটাকে ক্রিমিনাল কেস হিসাবে নেবে না এটাকে সিভিল কেস হিসাবে নেবে। এ সময় দুবাইতে মেয়ের ফ্ল্যাট কেনা প্রসঙ্গে গভর্নর বলেন, বানোয়াট তথ্যের ভিত্তিতে তোলা হচ্ছে অভিযোগ। এটাকে পুরোপুরিভাবে বানোয়াট তথ্যের উপর ভিত্তি করে করা এবং পার্সোনাল অ্যাটাক এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশন হচ্ছে এটার মূল উদ্দেশ্য। যদি কোনো প্রমাণ থাকে যে আমি $1 পাঠিয়েছি, আপনার প্রমাণটা নিয়ে আসেন, আর লুক ইনটু ইট, যে প্রমাণের সত্যতা আছে কিনা। কাউকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে কেউ দেখাতে পারেন কিনা। দুর্বল ব্যাংকের সম্পদ মূল্যায়নের কাজ শেষ হয়েছে, কয়েক মাসের মধ্যেই একীভূতকরণের কাজ শুরু হবে বলেও জানান গভর্নর। ইসলামী ব্যাংকগুলো নিয়ে আমরা প্রথম পর্যায়ে শুরু করব, পরবর্তীতে এসে চলমান প্রক্রিয়া থাকবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ২২ জুন তলব করে ফের চিঠি দিয়েছে দুদক। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় ঢাকার ৫টি ঠিকানায় এই চিঠি পাঠানো হয়েছে। এদিকে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। রাজধানীর গুলশান ২-এর ১১ নম্বর রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিং থেকে ফ্ল্যাট গ্রহণের মামলায় গেল মে মাসে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে তলব করে চিঠি দেয় দুদক। সংস্থাটি বলছে, টিউলিপ সিদ্দিক চিঠি পাচ্ছে না বলে বিভিন্ন মাধ্যমে অভিযোগ করছে। এমন প্রেক্ষাপটে ঢাকায় টিউলিপের ৫টি ঠিকানায় নতুন করে ২২ জুন তলব করে চিঠি পাঠিয়েছে দুদক। সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি, ডাক যোগাযোগ এবং সরাসরি দুদক কর্মকর্তারা এসব ঠিকানায় চিঠি রেখে আসবে। তিনি বাংলাদেশের নাগরিক, আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা সঠিক নয়। বাংলাদেশের নাগরিক হয়ে আছেন এবং সেই হিসাবেই তার এখানে বাংলাদেশে তার যে ঠিকানাগুলো রয়েছে সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। যেহেতু এর আগে অনেকবারই বিভিন্ন মাধ্যম থেকে আমরা জেনেছি যে তিনি এই চিঠিগুলো পাচ্ছেন না, সেই কারণে যে কয়টি ঠিকানা বাংলাদেশে রয়েছে বর্তমান এবং স্থায়ী ঠিকানা, সেই ঠিকানাগুলোতেই পত্র প্রেরণ করা হয়েছে। এদিকে বিএনপির সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে নাসির রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুদক। কোনো অভিযোগ যদি ৮০ বা তদূর্ধ্ব মার্কস পেয়ে থাকে তাহলে সেটা অনুসন্ধানের জন্য বিবেচিত হয়ে থাকে এবং যাচাই বাছাই কমিটির সুপারিশ ক্রমে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে অনুসন্ধানের কাজ শুরু করা হয়ে থাকে। অনুসন্ধান চলাকালে নাসির রহমানের সম্পদ জব্দ ও ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানাতেও চিঠিতে বলা হয়েছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। লন্ডনের বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াতের এ কথার যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রোববার বিকেলে নয়াপল্টনে ওলামা দল কেন্দ্রীয় কমিটির মিলাদ ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক নিয়ে গাত্রদাহ হওয়া উচিত নয় বলেও মন্তব্য করে বিএনপি নেতা বলেন, এটি গণতন্ত্রের জন্য ভালো নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যের ভিত্তিতে চলা উচিত বলে মনে করেন তিনি। বলেন, বেগম খালেদা জিয়ার পরামর্শে বিএনপি দেশ গড়ার কাজে নেমেছে। তাদেরকে আমরা যদি গত দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি, তিনি অসুস্থ এখন থাকলেও তার যথেষ্ট মনোবল আছে এবং সাহস আছে। কোন প্রেক্ষাপটে তারা আমার দেশের বাইরে আছেন এটা তো নতুন করে বলার কোনো প্রয়োজন নাই। তাহলে একটা বৈঠক দেশের বাইরে হয়েছে, এটার জন্য কেন কৌশলী হয়ে এত কথা বলতে হবে? লন্ডনে বৈঠকটি হয়েছে, আমি মনে করি এটাতে গাত্রদাহ হওয়াটা উচিত ছিল না। করোনার নতুন ধরনে সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু, বয়স্ক ও অন্যান্য রোগে আক্রান্তরা।
হাসপাতাল ঘুরে দেখা গেছে ভর্তি রোগীদের বেশিরভাগই ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতায় ভুগছেন। বিশেষজ্ঞরা বলছেন এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে যারা অন্যান্য সমস্যায় ভুগছেন তাদের নিতে হবে বাড়তি যত্ন। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার ক্ষেত্রেও তাদের অগ্রাধিকার দিতে হবে। এদিকে 24 ঘন্টায় করোনায় মারা গেছেন একজন। মনির হোসাইনের রিপোর্ট। হঠাৎ আবারও করোনার চোখরাঙানিতে বাড়ছে আতঙ্ক। জনসমাগম স্থলে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকরা বলছেন এখনও ভয়াবহ পরিস্থিতি তৈরি না হলেও করোনার নতুন ধরনে ঝুঁকিতে আছেন বয়স্ক সহ নানা ধরনের শারীরিক জটিলতায় ভোগা ব্যক্তিরা। রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালের চিত্রও একই কথা বলছে। ভর্তি আছেন 14 জন রোগী, যাদের বেশিরভাগই আগে থেকে ভুগছেন অন্যান্য সমস্যায়। যে রোগীর আগের থেকে ডায়াবেটিস, প্রেশার বা কিডনির সমস্যা এগুলো আছে, এরা বেশি আক্রান্ত হচ্ছে এবং অসুস্থ বেশি তারাই হচ্ছে। আমাদের কিন্তু একজন পেশেন্ট রয়েছে যার কিন্তু কিডনির সমস্যা রয়েছে এবং সে কিন্তু তাকে আমাদের অক্সিজেন দিতে হচ্ছে। সো স্টিল ইট ইজ অ্যাপ্লিকেবল যে যারা কোমরবিড, অন্যান্য রোগে আক্রান্ত, তাদের কিন্তু এই রোগটা সিভিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন যাদের আগে থেকে ডায়াবেটিস, কিডনি সহ অন্যান্য জটিলতা রয়েছে তাদের বাড়তি যত্ন নিতে হবে। করোনা পরীক্ষা ও টিকা দেওয়ার বিষয়েও অগ্রাধিকার দেওয়ার পরামর্শ তাদের। যারা ঝুঁকিপূর্ণ বয়সের, 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, যারা আগে থেকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অ্যাজমাতে ভুগছে, ক্যান্সার আছে, কিডনি সমস্যা আছে, তাদেরকে অবশ্যই যত্ন নিতে হবে। তারা যে বাইরে গেলে যেন মাস্কটা পরে। টেস্ট করে আগে কনফার্ম হতে হবে যে আসলে আমরা এই নতুন সাব ভেরিয়েন্টে আক্রান্ত কিনা। যদি হয়ে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গুও। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে 58 জেলায়। বরিশাল বিভাগে সংক্রমণ সবচেয়ে বেশি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যু। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বরগুনায় ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। জেলায় এখন পর্যন্ত 1759 জন আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 60%। আর এখন পর্যন্ত এ জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। সবচেয়ে বেশি রোগী বরিশাল বিভাগে, আর এই বিভাগের বরগুনা জেলাকে রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। বরগুনায় 241 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে রোববার সকাল পর্যন্ত 219 জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। স্যালাইন সংকট দূর হলেও দেখা দিয়েছে পরীক্ষা নিরীক্ষার কিট সংকট। এতে NS1 এবং CBC টেস্ট বন্ধ রয়েছে। বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে টেস্ট করাতে হচ্ছে রোগীদের। এতে বিপাকে পড়েছেন তারা। সমস্ত শরীর ব্যথা করে, বুকে ব্যথা, মাথা ব্যথা করে। রোগীর অনেক চাপ, দেখা যাচ্ছে তিল ঠাই নাই। 4টা টেস্ট করা হয়, তাই আমাকেও 2টা এখানে করা হয় আর 2টা বাইরে করা হয়। বাহির থেকে করছি যে ক্লিনিকগুলো আসলে মানহীন ক্লিনিক। এই ক্লিনিকগুলো থেকে যে টেস্ট হচ্ছে, এই রিপোর্টগুলো কতটা অথেন্টিক এটা আমরা নিশ্চিত না। চিকিৎসকরা বলছেন মশক নিধন কার্যক্রম ত্বরান্বিত না হওয়ায় বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আবর্জনা কিংবা এই যে বরগুনা শহরে যে ড্রেনেজ ব্যবস্থাপনা কিংবা পৌরসভার যে কার্যক্রমটুকু যদি মশক নিধনের ক্ষেত্রে আরেকটু জোরদার হতো, আশানুরূপ হতো, তাহলে আমরা যদি প্রতিরোধ করতে পারতাম এডিস মশার বংশবিস্তারকে, তাহলে হয়তোবা আমাদের এত রোগী আসতো না। জেলায় এখন পর্যন্ত 1759 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা দেশের মোট আক্রান্তের 60%। আর এ জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 16 জন। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ফের আন্দোলনে নেমেছেন তার সমর্থকরা। রোববার সকালেই নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেনও। বলেন তাকে শপথ না পড়িয়ে আদালতের নির্দেশ উপেক্ষা করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। দাবি আদায়ে বিরতিহীন অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তিনি। স্লোগানে স্লোগানে মুখর দক্ষিণের নগর ভবন। ঈদের ছুটির পর আবারও ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে জড়ো হয়েছেন তার সমর্থকরা।
পরে গণঅবস্থান কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেন। আদালতের রায় উপেক্ষা করে তাকে শপথ না পড়ানোয় স্থানীয় সরকার উপদেষ্টা আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেন তিনি। অভিযোগ করেন রাজনৈতিক কারণেই তাকে মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত এই সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান ইশরাক হোসেন। আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। এখন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা ইশরাক হোসেনের নেতৃত্বে চলবে বলেও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। রোববার বিকেল 5টা 10 রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর। মোস্তফা মন্টুর মৃত্যুতে শোক জানিয়েছেন তারেক রহমান সহ বিভিন্ন দলের রাজনীতিকরা। ছিলেন মহান মুক্তিযুদ্ধে ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান, স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠকও। ভূমিকা রেখেছেন দেশের সব গণতান্ত্রিক আন্দোলনেও। তিনি গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মিন্টু। ছাত্রলীগ দিয়ে রাজনৈতিক জীবনের শুরু, পরবর্তীতে হন যুবলীগের চেয়ারম্যান, নৌকার টিকিটে এমপি হন দুবার। 1992 সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হয়ে যোগ দেন গণফোরামে। 2018 সালের নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। রোববার বিকেলে ঢাকার একটি হাসপাতালে মারা যান মোস্তফা মহসিন মিন্টু। এতে শোকের ছায়া নেমে আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। শোক বার্তা জানায় বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠন। খবর পেয়ে ছুটে আসেন বিএনপি মহাসচিব সহ বিভিন্ন দলের নেতারা। বলেন, সবসময় গণতান্ত্রিক সরকারের স্বপ্ন দেখতেন মোস্তফা মহসিন মিন্টু। নীতির প্রশ্নে কোনো আপোষ করেন, গণতন্ত্রে অটল বিশ্বাসী একজন মানুষ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। আমরা একজন বিশিষ্ট দেশপ্রেমিক রাজনৈতিক নেতাকে হারালাম। স্বৈরাচার বিরোধী আন্দোলনে এরশাদের সময়ও তিনি সামনের কাতারে থেকে সংগ্রাম করেছেন। আমরা এমন একজন যোদ্ধাকে এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন রাজনীতিবিদকে হারিয়ে আমরা আমাদের জায়গা থেকে আসলেই শোকাহত। যখন আমরা আমাদের একটা গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উপস্থিত, এই সময়ে মোস্তফা মহসিন মন্টুর বিদায়টা, এটা এই ক্ষতি, এই শূন্যতাটা কোনোভাবেই সহজে পূরণ হবার নয়। বাদেশা এলিফ্যান্ট রোডে মসজিদে মোনাওয়ারে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা। সোমবার সকালে কেরানীগঞ্জে হবে দ্বিতীয় জানাজা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মোস্তফা মহসিন মিন্টুকে বনানী কবরস্থানে দাফন করা হবে। আমার চাচা প্লাস আমার শ্বশুর আমার বাবার মতো ছিলেন। উনি যদি করে ভুল ত্রুটি করে থাকে তাকে মাফ করে দেবেন। বার্ধক্যজনিত অসুস্থতা সহ নানা কারণে প্রায় 2 মাস ধরে অসুস্থ ছিলেন মোস্তফা মহসিন মিন্টু। 79 বছর বয়সে চলে গেলেন পৃথিবী ছেড়ে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। মার্চে খেলাপি ঋণ আরও বেড়ে 4,20,334 কোটি টাকা হয়েছে। মোট ঋণের যা 24.13%। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। গত ডিসেম্বর শেষে এই ঋণ ছিল 3,45,765 কোটি টাকায়। মোট ঋণের যা ছিল 20.20%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, গেল 31 মার্চ পর্যন্ত খেলাপি সহ 61টি তফসিলি ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 17,41,993 কোটি 13 লাখ টাকা। হিসাব বলছে 3 মাসে খেলাপি ঋণ 74,570 কোটি 8 লাখ টাকা বেড়েছে। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। নৌপথে তেমন ভোগান্তি না থাকলেও সড়ক ও রেলপথে চাপ কিছুটা বেশি থাকায় বেগ পেতে হয়েছে যাত্রীদের। যাত্রাপথে ভোগান্তির কথা স্বীকার করে আগামীতে ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা। তীরে ভিড়েছে তরি, তাই কর্মস্থলের পানে ছুটে চলার চিরচেনা এই ব্যস্ততা। ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে লঞ্চে করে ঢাকায় ফেরেন দক্ষিণাঞ্চলের মানুষ। চোখের সামনে এখনো যেন ভাসছে নিড়ে রেখে আসা প্রিয়জনের মুখ।
ফ্যামিলি ছেড়ে চলে আসছি, এজন্য খারাপ লাগতেছে। সবাই আনন্দ ফুর্তি করছি, এটা অনেক অনেক ভালো লাগছে। অন্যান্য দিনের তুলনায় রোববার সকালে রাজধানীর সদরঘাটে কিছুটা যাত্রী চাপ ছিল বাড়তি ভাড়ারও অভিযোগ। আর নৌপথে ভোগান্তি না থাকায় স্বস্তির কথা জানান যাত্রীরা। আগে আমরা 300 টাকায় আসতাম সব সময়, এখন সেই ভাড়া 400 টাকা। লঞ্চও প্রচুর ছিল, সাধারণ যাত্রীদের ভোগান্তি হয় না। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেনে ছিল যাত্রী চাপ। চোখে পড়ার মতো শিডিউল বিপর্যয় না হলেও কিছুটা বিলম্বে পৌঁছেছে বেশ কয়েকটি ট্রেন। অফিস চালু হওয়ায় সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়েই আসেন গন্তব্যে। কেউ আবার জীবনের ঝুঁকি নিয়ে ভ্রমণ করেন ছাদেও। যাত্রী এত চাপ, ইঞ্জিন থেকে শুরু করে সমস্ত জায়গায় একবার যাত্রীদের ভরা, ছাদে পুরো ভর্তি ছিল। এদিকে সড়ক পথে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও ছিল না বড় ধরনের ভোগান্তি। তবে অনেক পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের। ঈদযাত্রায় কিছুটা ভোগান্তির কথা স্বীকার করে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফিটনেসবিহীন যানবাহন তুলে দেওয়ার হুঁশিয়ারি দেন। বলবো না যে একদম ওই যে রমজানের মতো নির্বিঘ্ন হয়েছে, ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। দেখুন, এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। গত 5 জুন শুরু হয়েছিল এবারের ঈদুল আজহার ছুটি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শোডাউন কেন্দ্র করে নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন ছাত্রদল কর্মী। এছাড়া আহত হয়েছেন পুলিশসহ 5 জন। পুলিশ জানায় রোববার বিকেলে পলাশ বাস স্ট্যান্ড এলাকা হতে শোডাউনের উদ্দেশ্যে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের হয়। বিএডিসি মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল ও তার সমর্থকদের মিছিলের মুখোমুখি হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে এক ছাত্রদল কর্মী গুলিবিদ্ধ সহ 5 জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন এক পুলিশ কর্মকর্তা। বারবার নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়ার পরও নিয়ম লঙ্ঘন করে ভবন তৈরি থেকে সরছেন না মালিকরা। এবার তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করছে রাজুক। রাজধানীর দক্ষিণখান এলাকায় 7টি ভবনে ফের অভিযান চালিয়ে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি বর্ধিত অংশ আবারও ভেঙে দেওয়া হয়। এ সময় একটি ভবনের মালিককে 1 লাখ টাকা জরিমানা করা হয়। এদিন কেরানীগঞ্জে 5টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে রাজুক। রোববার দিনভর রাজধানীর দক্ষিণখান এলাকার নামাপাড়ায় 5টি নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেয় রাজুক। অনুমোদন নেয়া চাইল্ড কেয়ারের, অথচ সরজমিনে দেখা যায় আবাসিক ভবন। মানা হয়নি ভবন নির্মাণে অনুমোদিত নকশাও। এক দফা অভিযান পরিচালনার পরও নিয়ম নীতির তোয়াক্কা না করে ভবন তৈরি করে যাওয়ায় ফের অভিযানে রাজুক। একটি ভবনের মালিককে করা হয় 1 লাখ টাকা জরিমানা। আংশিক ভেঙে দেয়া 5টি সহ 7টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়। ভবন সংশ্লিষ্টরা বলছেন, নির্মাণের শেষ দিকের বদলে শুরুতেই অভিযান করলে ভবনের ক্ষয়ক্ষতি এড়ানো যেত। দেখা যায় যে প্রবলেমগুলো এগুলো ঢাকা শহরের 99% মধ্যে আছে। রাজুকের লোকজন অনুমতি দিছে একবার, এখন আবার আইসে ওনারে ভাঙতেছে। এটা কেন হবে? ওনারে দিবে নে বা কেন, আবার ফের ভাঙবে না বা কেন? যখন কনস্ট্রাকশনের কাজ করতেছে তখন যদি রাজুক আগে যদি দেখায় দেয় বিল্ডিংটা তুমি প্রপার ওয়েতে করতেছে। নিয়ম ভেঙে ভবন নির্মাণ করলেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাজুকের। এর আগে যেটি হতো, হয়তো আমরা বিভিন্ন সময় জরিমানা করেছি, ব্যত্যয়কৃত অংশ ভেঙে দিয়েছি, কিন্তু পরবর্তী সময় মিটারটি না নেওয়ার কারণে তারা কন্টিনিউ করতে পারতো। কিন্তু এখন যেহেতু আমরা বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করছি, আমরা আশা করছি তারা এটি আর কন্টিনিউ করতে পারবেন না। এদিন কেরানীগঞ্জের ভাংনা এলাকায় 5টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করে রাজুক। এর মধ্যে 3টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। টানা 10 দিন ঈদের ছুটি শেষে আবারও চালু হয়েছে কলকারখানা। শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। এদিকে ব্যাংক ও শেয়ার বাজারে শুরু হয়েছে লেনদেন। প্রথম কার্যদিবসে ব্যাংকগুলোতে তুলনামূলক গ্রাহক উপস্থিতি ছিল কম। আর পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতায় হতাশা ছিল সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। ঈদের টানা 10 দিন ছুটি শেষে আবারও গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ সহ কারখানাগুলোতে উৎসব মুখর পরিবেশে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বাধাহীন যাত্রা এবং বেতন বোনাস নিয়ে ঝামেলা না থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা। ঈদের প্রথম খুলছে, ভালো একটা মনের ভাব নিয়ে যাইতেছি। ফ্যামিলির সাথে অনেক আনন্দ
আমরা পাইছি। ছোট বড় মিলিয়ে গাজীপুরে 2200, সাভার ও আশুলিয়ায় প্রায় 900 এবং নারায়ণগঞ্জের প্রায় 1200 পোশাক কারখানার বেশিরভাগগুলোতে শুরু হয়েছে উৎপাদন, বাকিগুলো খুলবে সোমবার। এদিকে ছুটি শেষে আবারও প্রাণ চাঞ্চল্য ফিরল ব্যাংক পাড়ায়। ঈদের পর প্রথম কার্যদিবসে গ্রাহক উপস্থিতি কম থাকায় ছিল না কোনো ভোগান্তি, তবে টানা 10 দিন সেবা বঞ্চিত থাকায় অনেকের মাঝে ছিল ক্ষোভ। বাসায় অনেক বিল টিল পেন্ডিং আছে, বাজার সদাই করতে হবে। 10 দিন বন্ধ ছিল বিদায় আজকে অফিস আওয়ার ফার্স্ট ডে, সেজন্য টাকা উঠাইতে আসলাম। ব্যাংক 10 দিন বন্ধ থাকাতে এটা একটা কঠিন ভোগান্তিতে পড়েছে। ব্যাংকের পাশাপাশি শুরু হয়েছে পুঁজিবাজারের লেনদেনও, তবে ঈদের আনন্দ অনেকটাই ফিকে হয়ে গেছে বলে জানালেন সাধারণ বিনিয়োগকারীদের অনেকে। এই অবস্থায় যদি হয়, এত ফ্ল্যাকচুয়েট করে, তাহলে আমরা তো আর বিনিয়োগ করে লাভবান হতে পারবো না। আমরা বিনিয়োগ করতে চাই কিন্তু আমরা করতে পারি না, ভয় লাগে। নিকট অতীতে স্বাভাবিক পরিস্থিতিতে টানা 10 দিন ব্যাংক ও শেয়ার বাজারের লেনদেন বন্ধ থাকার নজির নেই জানিয়ে গ্রাহক সেবা নিশ্চিতের কথা বলছেন ব্যাংকাররা। চাকরি জীবনেও এবং ব্যাংকিং সেক্টরে যে এই ছুটির এবারের যে ছুটিটা ছিল একটু দীর্ঘমেয়াদী ছিল। ঈদের আগে যেমন টাকা উত্তোলনের একটা বড় ধরনের চাপ ছিল, এখন আমরা আবার দেখব যে টাকা জমার একটা চাপ। বৈদেশিক বাণিজ্য, শ্রমিকদের বেতন ও কোরবানির হাটের সেবা দিতে ঈদের ছুটির আগে ও পরে 5, 11 ও 12 জুন সংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের শাখাগুলো খোলা ছিল। চিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত অব্যাহত। তেল আবিবে দ্বিতীয় রাতের মতো ইরানের ভয়াবহ হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়ালো 14 জনে, আহত হয়েছেন 2 শতাধিক। তেল আবিবের বাত ইয়ামে ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়েছে একটি বহুতল ভবন। এ ঘটনায় 35 জন নিখোঁজ আছেন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। রাতভর তেহরান সহ বিভিন্ন শহরে হামলা চালিয়েছে ইসরায়েলও, এতে প্রাণহানি ছাড়িয়েছে 100। 2 দিন ধরে পাল্টাপাল্টি হামলায় ইসরায়েল ইরান সংঘাত তুঙ্গে। শনিবার রাতেও দফায় দফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব, বন্দর নগরী হাইফা সহ বিভিন্ন শহর। বাতিয়াম শহরে বিপ্লবী গার্ডের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধসে পড়ে বহুতল ভবন, এতে ধ্বংসস্তূপে চাপা পড়েন অনেক ইসরায়েলি। ইরানের দাবি, তারা ইসরায়েলের যুদ্ধ বিমানের তেল উৎপাদন কেন্দ্র ও জ্বালানি সরবরাহ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। ইরানের একের পর এক হামলায় ইসরায়েলে বেড়েছে হতাহতের সংখ্যা। একই রাতে ইসরায়েলও ইরানে দফায় দফায় হামলা চালায়, যার লক্ষ্যবস্তু ছিল দেশটির জ্বালানি ও পারমাণবিক স্থাপনা। নেতানিয়াহু বাহিনীর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় শাহরান তেল শোধনাগার ও বন্দর আব্বাস শহরের গ্যাস ক্ষেত্রের। এদিন ইসাফানে পরমাণু কেন্দ্রেও হামলা চালানোর দাবি করে তেল আবিব। গত কয়েকদিনের ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী সহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। নেতানিয়াহু প্রশাসন এবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকেও হত্যার হুমকি দিয়েছে। গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংসের পাশাপাশি খামেনিও তাদের টার্গেটে আছেন। চলমান এই সংঘাতে ওয়াশিংটনের কোনো হাত নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরান ইসরায়েলের মধ্যে চুক্তি করিয়ে সংঘাত খুব সহজেই বন্ধ করতে পারে। এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু চলমান সংঘাতে মার্কিনদের সহায়তা চেয়েছেন। তিনি দাবি করেন, ইসরায়েল পদক্ষেপ না নিলে হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করত ইরান। And by doing what we're doing, we're dealing with something that will threaten all of us sooner or later. Our victory will be your victory. How do we intend to achieve that victory? Well, we've already done great things. We've taken out their senior military leadership. This is what Israel is doing with the support, the clear support of the President of the United States, Donald Trump, and the American people, and many others in the world. এদিকে ইরানের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের মধ্যাঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথিরা। রোববার এক বিবৃতিতে তাদের মুখপাত্র জানান, অধিকৃত জাফা এলাকায় ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। এর মধ্যেই হাউথির সামরিক প্রধানকে হত্যার চেষ্টা চালায় ইসরায়েল। সেই হামলায় 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান ইসরায়েল সংঘাত ঘিরে হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এতেই সরগরম বিশ্ব বাণিজ্য ও অর্থনীতি। বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয় এই পথ দিয়ে, যার উপর নির্ভরশীল এশিয়া, ইউরোপ এমনকি যুক্তরাষ্ট্র।
বিশ্লেষকরা বলছেন হরমুজ প্রণালী বন্ধ হলে এর প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতির ওপর। এমনকি বিশ্বের পরাশক্তিগুলো এই পদক্ষেপের জবাব সামরিক শক্তি দিয়ে দিতে পারে বলেও ধারণা তাদের। বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। এটি একদিকে ইরানকে এবং অন্যদিকে ওমান ও সংযুক্ত আরব আমিরাতকে বিভক্ত করেছে। একই সঙ্গে এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং ভারত মহাসাগরকে আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। চলমান ইরান ইসরায়েল সংঘাতে হরমুজ প্রণালীটি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে তেহরান, যা নিয়ে সরগরম বিশ্ব বাণিজ্য। যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিসংখ্যান সংস্থা EIA বলছে বিশ্বের প্রতিদিন ব্যবহৃত তেলের প্রায় 20% অর্থাৎ প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবহন হয়। শুধু তাই নয়, প্রায় 1/4 প্রাকৃতিক গ্যাস বা LNG এই পথ দিয়ে পাড়ি দেয়। এই প্রণালী ব্যবহার করে অপরিশোধিত তেল রপ্তানি করে সৌদি আরব, ইরান, কুয়েত, কাতার, ইরাক এবং সংযুক্ত আরব আমিরাত। 2018 সালের তথ্য অনুযায়ী এই পথ দিয়ে 76% তেল পৌঁছেছে এশিয়ায়, বিশেষ করে চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরে। ইউরোপ এবং যুক্তরাষ্ট্র এই প্রণালীর উপর নির্ভর করে তেল আমদানির জন্য। এ অবস্থায় হরমুজ প্রণালীর যথাযথ বিকল্প খুঁজে পাওয়া প্রায় অসম্ভব বলে দাবি বিশ্লেষকদের। বিশ্বব্যাপী হরমুজ প্রণালী দিয়ে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 700 বিলিয়ন মার্কিন ডলার। এই পথ বন্ধ হলে একদিকে যেমন তেলের সরবরাহে ঘাটতি দেখা দেবে, তেমনি পাল্লা দিয়ে ঘটবে মূল্যবৃদ্ধি। ইউরোপে দেখা দেবে জ্বালানির সংকট, শিল্প, পরিবহন ও কৃষি খাতে বাড়বে ব্যয়, ভেঙে পড়বে সরবরাহ চেইন, আর বিশ্ববাজারে শুরু হবে অস্থিরতা। হরমুজ বন্ধ হলে সবচেয়ে বড় চাপ পড়বে যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়া, এই 3 শক্তির ওপর। এমনকি সরাসরি তেল আমদানি না করলেও তেলের বৈশ্বিক দামে প্রভাব পড়বে প্রতিটি দেশের অর্থনীতিতে। হরমুজ প্রণালী ঘিরে মার্কিন ভূ রাজনৈতিক হিসাব অত্যন্ত স্পষ্ট। এই অঞ্চলকে নিরাপদ রাখতে বাহরাইন, কাতার ও কুয়েতে যুক্তরাষ্ট্রের নৌ ও বিমান ঘাঁটি রয়েছে। শুধু 2023 সালেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে 65,000-এর বেশি সেনা সদস্য ও নৌবাহিনী মোতায়েন রেখেছে। এর আগেও ইরান এই প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিলে যুক্তরাষ্ট্র বোমারু বিমান ও রণতরী পাঠায়। স্পষ্ট বার্তা দেয় যে মার্কিন অর্থনীতিতে আঘাত হানলে তার ফলাফল হবে মারাত্মক। ধারণা করা হচ্ছে এবার যদি ইরান এই পথ বন্ধ করে তাহলে মার্কিন প্রতিক্রিয়া হবে তাৎক্ষণিক ও সামরিক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভারতের পুনেতে সেতু ভেঙে নিহত হয়েছেন 6 পর্যটক। আহত হয়েছেন অন্তত 32 জন, যাদের মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজ রয়েছেন আরও প্রায় 25 জন। রোববারের এই ঘটনা ঘটে কুন্দমালা এলাকায়, যেটি বর্ষাকালে জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়। সেতুটি ভেঙে পড়ার সময় অনেক পর্যটক নদীতে পড়ে যান, আর কয়েকজন ভেসে যান প্রবল স্রোতে। এরই মধ্যে 6 জনকে জীবিত উদ্ধার করেছে NDRF। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল ও পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিখোঁজদের খোঁজে চলছে তল্লাশি। গত 2 দিনে প্রবল বৃষ্টির কারণে নদীর জনস্রোত ছিল বিপজ্জনক। যদিও এলাকাবাসী কয়েক বছর আগেই সংস্কার করা সেতুর দুর্বলতা নিয়ে অভিযোগ তুলেছিল, কিন্তু অধিকাংশ পর্যটক বিষয়টি জানতেন না। অবৈধ অভিবাসীদের গ্রেফতারের অভিযানের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র। শনিবার লস অ্যাঞ্জেলেসের সঙ্গে সংহতি জানিয়ে আন্দোলন ছড়িয়ে পড়ে হিউস্টন, সান ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরগুলোতে। এদিন শিকাগোতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। এদিকে দেশজুড়ে চলমান নো কিংস আন্দোলনের মধ্যেই মার্কিন সেনাবাহিনীর 250তম বার্ষিকীতে আয়োজিত কুচকাওয়াজে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। অভিবাসীদের ধরপাকড়ের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। গত সপ্তাহে শুরু হওয়া এই আন্দোলন স্থানীয় সময় শনিবার আরও ব্যাপক আকার ধারণ করে। এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নো কিংস বিক্ষোভে অংশ নেন বহু মানুষ। বিক্ষোভ চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি চোখে পড়লেও বিক্ষুব্ধদের কোনো বাধা দেওয়ার চেষ্টা করেননি তারা। তবে লস অ্যাঞ্জেলেসে সন্ধ্যার পর কারফিউ চালু থাকার কারণে পুলিশ সবাইকে রাস্তা থেকে সরে যেতে বললে ধাওয়া পাল্টা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে। নো কিংসের আয়োজক সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক আন্দোলন সংস্থা 50501, যার অর্থ 50 অঙ্গরাজ্য 50 বিক্ষোভ একটি আন্দোলন। তাদের ওয়েবসাইটে এই বিক্ষোভকে জাতীয় প্রতিবাদ দিবস হিসেবে বর্ণনা করা হয়েছে। বিক্ষোভের নামটি নির্বাচন করা হয়েছে একনায়কতান্ত্রিক শাসনের বিরোধিতা থেকে। তাদের দাবি, দুর্নীতির মাত্রা ছাড়িয়ে নাগরিক অধিকারগুলোর উপর আঘাত হানছে ট্রাম্প প্রশাসন।
কেবল লস অ্যাঞ্জেলেসই নয়, প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন দমন এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে ফুঁসে উঠেছে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, আটলান্টা, হিউস্টন, সান ফ্রান্সিসকোর মতো বড় বড় শহরগুলো। এদিন শিকাগোতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। মার্কিন সেনাদের সামনে এভাবেই নেচে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন নকিংস বিক্ষোভকারীরা। বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। এই বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে পুরো যুক্তরাষ্ট্রে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ডাউনটাউন লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। প্রতি বছর প্রবল শীতেও পর্যটক আকর্ষণ করতে অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজন করা হয় আলোর উৎসব ভিভিড। এবছর প্রায় 30 লাখ দর্শনার্থী 23 দিন ব্যাপী এই উৎসব উপভোগ করেছেন। তবে এবছর নিরাপত্তার দোহাই দিয়ে কাঙ্ক্ষিত ড্রোন শো বাতিল করে দেয় সরকার। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। পর্যটক সমাগমের মধ্য দিয়ে শেষ হলো অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত আলোর উৎসব ভিভিড। টানা 3 সপ্তাহ রঙিন আলোর ভিন্ন সিডনি শহর দেখতে জড়ো হয়েছিল লাখ লাখ দেশি বিদেশি দর্শনার্থী। বিখ্যাত অপেরা হাউসের উপর লেজারের ঝলকানি, রঙিন হারবার ব্রিজ, লাইভ মিউজিক, দেয়ালে দেয়ালে লেজার শো, সিডনি হারবারে ভেসে বেড়ানো নিয়ন বাতির জাহাজ আর বাহারি আলোর অসাধারণ সব স্থাপনা চেনা সিডনিকে দিয়েছে চোখ ধাঁধানো সৌন্দর্য। এবছর ভিভিড শো এর থিম ছিল স্বপ্ন। বিখ্যাত শিল্পী ও নির্মাতাদের পরিকল্পনাকে স্বপ্নিল রূপ দিয়ে সাজানো হয় সিডনির প্রাণকেন্দ্র ডার্লিং হারবার থেকে শুরু করে অপেরা হাউস পর্যন্ত। শহরের রাস্তা আর সুউচ্চ দালান ক্ষণে ক্ষণে রং বদলে কুয়াশা আচ্ছন্ন রাতের আকাশকে দেয় ভিন্ন মাত্রা। অস্ট্রেলিয়ার অন্যান্য শহর থেকে উৎসুক জনগণ ছুটে আসেন প্রদর্শনী দেখতে। শীতকালে পর্যটক আকর্ষণে সিডনিতে এই আলোর উৎসব আয়োজন করা হয়। শুধু সিডনি নয়, দর্শনার্থী সমাগমের দিক থেকে ভিভিড পৃথিবীর অন্যতম বড় ও গুরুত্বপূর্ণ উৎসব। জমকালো এই আয়োজনে সমুদ্র তীরবর্তী ঐতিহাসিক সব স্থাপনায় রঙিন আলোর ঝলকানিতে অস্ট্রেলিয়ার আদিবাসী ও আধুনিক সংস্কৃতির মিশ্রণে গল্প তুলে ধরে আনে অস্ট্রেলিয়া। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দক্ষিণ কোরিয়া বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় বাইতুল ফালাহ অ্যান্ড ইসলামিক সেন্টারে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব সারোয়ার আলমের কাছে কোরিয়ার EPS সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলাদেশি কমিউনিটির নেতারা। এ সময় উঠে আসে EPS কর্মীদের ইস্যু বৃদ্ধি, দক্ষ কর্মী প্রেরণের পাশাপাশি বোয়েসেল এবং সিউল দূতাবাস কর্মীদের সহযোগিতা বাড়ানো, হোটেল কোয়ারেন্টাইন, জামানত ইস্যুসহ বিনা খরচে লাশ দেশে ফেরানোর গুরুত্বপূর্ণ বিষয়। দেখছেন প্রবাসের সময়। খেলার খবর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট সামনে রেখে গলে প্রথমবার অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিপক্ষের স্পিন শক্তির দিকে না তাকিয়ে ইতিবাচক ফল পেতে নিজেদের পরিকল্পনায় চোখ হেড কোচ ফিল সিমন্সের। ওয়ানডে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে দেয়া টেস্ট দলে খুব একটা প্রভাব ফেলবে না বলেও মত তার। জ্বরে আক্রান্ত মিরাজকে নিয়ে শঙ্কা থাকলেও চিন্তিত নন ক্যারিবিয়ান কোচ। শ্রীলঙ্কার গল থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। ব্যর্থতার বৃত্ত ভাঙতে নতুন মিশনে টিম বাংলাদেশ। ঐতিহাসিক গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পাশেই প্রথম অনুশীলন শান্ত বাহিনীর। রঙিন পোশাকের অধিনায়কত্ব কেড়ে নেয়ার সঙ্গে সমালোচনায় জর্জরিত দল। তার মাঝেই লঙ্কা পরীক্ষার সামনে টাইগাররা। গলের উইকেট বরাবরই কথা বলেছে স্পিনারদের পক্ষে। বৈচিত্র্যময় স্পিনারদের রেখে স্কোয়াড সাজিয়েছে স্বাগতিকরা, যেটা ভয় ধরাচ্ছে সফরকারীদের। প্রথম দিনের অনুশীলনে তাই বাড়তি মনোযোগ স্পিন নিয়েই। হাসান মুরাদ, নাইম হাসান, তাইজুলদের পাশাপাশি হাত ঘুরিয়েছেন নাজমুল শান্ত এবং মমিনুল হক। প্রতিপক্ষের পরিকল্পনায় মোটেও বিচলিত নন টাইগার হেড কোচ। গলের উইকেট প্রচুর টার্ন থাকবে সেটা জানা ছিল। আমরাও স্পিনিং উইকেটের প্রত্যাশা করছি। আমাদের স্পিনাররা দায়িত্ব নিতে প্রস্তুত। আমাদের অভিজ্ঞ তাইজুল আছে, নাইম, হাসান মুরাদও চমক দেখাতে চায়। তাদের পরিকল্পনা নিয়ে আমরা ভাবছি না, আমরা আমাদের শক্তির জায়গা নিয়ে কাজ করছি।
জয়ের ব্যাপারে আশাবাদী আমি। হতাশার খবর মেহেদী হাসান মিরাজকে নিয়ে। নতুন দায়িত্ব পেয়ে মাঠে নামবেন শান্তর অধীনে। রঙিন পোশাকে অবশ্য পাল্টে যাবে চিত্র, কিন্তু লঙ্কায় পা রেখে সময়টা খারাপ যাচ্ছে। জ্বরে ভুগছেন, যদিও কোচ খুব একটা শঙ্কা দেখছেন না। মিরাজ কিছুটা জ্বরে ভুগছে, এটা চিন্তার বিষয়, তবে তা নিয়ে খুব বেশি ভাবতে চাই না। শেষ পর্যন্ত মিরাজ না থাকলে তার জায়গায় অন্য কেউ খেলবে, তবে আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করব, দেখা যাক কি হয়। গেল কয়েকদিনে সবচেয়ে চর্চিত বিষয় নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া, যার প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও কোচের মনোযোগ প্রথম টেস্ট ঘিরেই। দেখুন, যখন ক্রিকেটাররা মাঠে নামেন তখন অন্য কোনো কিছুই মনে থাকে না, তারা সবাই একটা দল হয়ে খেলে। শান্তর অধিনায়কত্ব নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না, এগুলো ম্যাচে প্রভাব ফেলবে না আশা করি। আর মিরাজের ওয়ানডে অধিনায়কত্বের বিষয় নিয়ে পরে ভাববো, এখন টেস্টে ফোকাস থাকতে চাই। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে মুশফিককে বললেন সময়টা উপভোগ করতে, ইতিবাচক ফলাফল পেতে টপ অর্ডারকেও রান করতে হবে বলে মনে করেন সিমন্স। দুদিন আগে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় পা রাখলেও এদিন প্রথমবার অনুশীলনের সুযোগ পেল শান্ত বাহিনী, যেখানে উইকেটের বিবেচনায় কোচিং স্টাফরা বিশেষ গুরুত্ব দিয়েছে স্পিন বিভাগে। শান্ত মমিনুলদেরকেও দেখা গেছে হাত ঘুরাতে। সাম্প্রতিক ব্যর্থতার সঙ্গে অধিনায়কত্ব ইস্যুতে যে তৈরি জটিলতা, সেগুলো পেছনে ফেলে গলে ঘুরে দাঁড়াতে চাইবে টিম বাংলাদেশ। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে ভোটের দিনক্ষণ, 2 মাস আগে দেয়া হবে তফসিল, জানালেন সিইসি। নির্বাচন যখনই হোক, ইসিকের সহায়তায় প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাজ্যে শেখ হাসিনা ঘনিষ্ঠদের সম্পদ জব্দে পাচারের অভিযোগের যথার্থতা প্রমাণিত, বললেন গভর্নর। অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় টিউলিপকে ফের তলব দুদকের। পাল্টাপাল্টি হামলায় ক্ষয়ক্ষতি বাড়ছে ইরান ইসরায়েলের। তেল আবিবে ভবন ধসে নিখোঁজ 35, নিহত বেড়ে 14। নেতানিয়াহু বাহিনীর হামলায় জ্বলছে ইরানও, প্রাণহানি ছাড়ালো 100। এই ছিল প্রবাসীর সময়ের সঙ্গেই থাকুন সময়ের।